2025 সালের ডিসেম্বরে ভারতীয় রুপি প্রথমবারের মতো ডলারের বিপরীতে 90 ছাড়িয়ে গেল। এক সময়ে বিরোধী দলের নরেন্দ্র মোদী রুপির পতনকে সরকারের ব্যর্থতা বলতেন। এখন সেই রুপি তার আমলে প্রতি ডলারের বিপরীতে 58 থেকে পৌঁছেছে 90-এর ঘরে। ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি দাবি করা দেশের মুদ্রা কেন এত দুর্বল হচ্ছে সেটি নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। রুপির পতন বোঝার আগে জানতে হবে মুদ্রা আসলে কি। অর্থনীতিবিদরা মুদ্রাকে 4 ভাগে ভাগ করেন। 1. ফিয়াট মানি অর্থাৎ সরকারের ছাপানো নোট ও কয়েন। 2. কমোডিটি মানি যেমন সোনা বা রূপা। 3. ফিডুশিয়ারি মানি অর্থাৎ চেক বা ব্যাংক ড্রাফটের মতো বিশ্বাসভিত্তিক মুদ্রা। আর 4. কমার্শিয়াল ব্যাংক মানি অর্থাৎ ব্যাংকের ঋণ ও ক্রেডিট। ভারতীয় রুপি হলো ফিয়াট মানি, আর ফিয়াট মানির শক্তি নির্ভর করে সরকারের বিশ্বাসযোগ্যতার উপর। ব্রেটন উডস সম্মেলনের পর ডলার আন্তর্জাতিক লেনদেনের মূল মুদ্রা হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকে প্রতিটা দেশ ডলারের বিপরীতে নিজের মুদ্রার মান নির্ধারণ করে, যাকে বলা হয় এক্সচেঞ্জ রেট। এই এক্সচেঞ্জ রেটই একটা দেশের অর্থনৈতিক স্বাস্থ্যের সবচেয়ে বড় ইন্ডিকেটর। এখন একটা বড় প্রশ্ন, রুপির পতনে সাধারণ ভারতীয়দের কেন চিন্তিত হওয়া উচিত? প্রথমত, একটা দেশের মুদ্রা শুধু অর্থনীতির বিষয় না, এটা জাতীয় সার্বভৌমত্বের প্রতীক। এই ধারণাকে আমরা বলে থাকি কারেন্সি ন্যাশনালিজম। রুপি দুর্বল হলে আন্তর্জাতিক বাজারে একই পণ্য কিনতে বেশি দাম দিতে হয়, যার কারণে ক্রয় ক্ষমতা কমে। ডলারের বিপরীতে কোনো দেশের মুদ্রার মান কমে গেলে অর্থনীতির ভাষায় সেটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন বা মূল্যহ্রাস। অনেক দেশ কৌশলগতভাবে নিজেদের মুদ্রা দুর্বল রাখে, কারণ মুদ্রা সস্তা হলে রপ্তানি পণ্য সস্তা হয়, তাতে করে বিদেশি ক্রেতারা বেশি কেনে। কিন্তু ভারতের জন্য এই কৌশল উল্টো ফল দেয়, কারণ ভারত রপ্তানির চেয়ে আমদানি বেশি করে। তেল, গ্যাস, প্রযুক্তি, কাঁচামাল ইত্যাদি দেশটির মূল আমদানি পণ্য। আমদানি বেশি মানে হলো ভারতের ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি আছে। আর যখন মুদ্রা দুর্বল হয়, প্রতিটা আমদানির জন্য আরও বেশি রুপি গুনতে হয়, মানে দ্রব্যমূল্য বাড়ে, মূল্যস্ফীতি বাড়ে, সাধারণ মানুষের জীবন কঠিনতর হয়। তাহলে কেন কমছে রুপির দাম? মূল কারণটা লুকিয়ে আছে ভারতের আমদানি নির্ভরতায়। ভারত তার মোট ক্রুড অয়েলের প্রায় 88% আমদানি করে, আর তেলের দাম দিতে হয় ডলারে। তেলের বাইরেও ভারত আমদানি করে অস্ত্র, সার, স্বর্ণ, ইলেকট্রনিক্স সহ অসংখ্য পণ্য। 140 কোটি মানুষের চাহিদা মেটাতে এই আমদানি কখনো ছোট হওয়ার নয়। অবশ্য রুপির পতন কোনো নতুন ঘটনা না। 1991 সালে ভারতের অর্থনৈতিক উদারীকরণের পর থেকে রুপির মান ধারাবাহিকভাবে কমছে। 1991 সালে $1 ছিল মাত্র 17 রুপি, আর 35 বছরের মাথায় এসে সেটি এখন 90 রুপি ছাড়িয়েছে। অনেকে এখন 2013 সালের কথা মনে করছেন। তখনও রুপি হঠাৎ প্রায় 20% পড়ে গিয়েছিল, কিন্তু সেই পতন আর এবারের পতন এক নয়। 2013 সালে ভারতের অবস্থা ছিল সত্যিই নাজুক। মূল্যস্ফীতি ছিল তুঙ্গে, কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি ছিল জিডিপির 4.8%, আর বিদেশি বিনিয়োগ ছাড়া সেই ঘাটতি পূরণ করার কোনো উপায় ছিল না। বৈশ্বিক বিনিয়োগকারীরা ভারতকে ফ্র্যাজাইল 5 মানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ 5টি অর্থনীতির একটি হিসেবে চিহ্নিত করেছিল। এবার পরিস্থিতি ভিন্ন। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া তথা আরবিআই রুপিকে পুরোপুরি আটকাতে চাইছে না, বরং পতনের গতি নিয়ন্ত্রণ করছে। হঠাৎ বড় ধাক্কা ঠেকাতে আরবিআই বাজারে হস্তক্ষেপ করছে, কিন্তু বাজারকে নিজের মতো চলতেও দিচ্ছে। আরবিআইয়ের হাতে এখন $65 বিলিয়ন ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে, যেটা ভবিষ্যতে যে কোনো ধাক্কা সামলানোর জন্য একটি শক্তিশালী ঢাল। অর্থাৎ রুপির পতন হঠাৎ আসা কোনো বিপর্যয় নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রবণতা, যার পেছনে আছে আমদানি নির্ভরতা, ট্যারিফ আর বৈশ্বিক অর্থনীতির চাপ। তাই অনেক অর্থনীতিবিদ এখনও রুপির পতন নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চাচ্ছেন না। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি কোন দিকে বাঁক নেবে, সেটি কিরকম প্রভাব পড়বে ভারতে, তা এখনই বলা মুশকিল। আরবিআই যদিও এই পতনকে নিয়ন্ত্রিতভাবে সামলাচ্ছে, ভারতের সামনে আসল চ্যালেঞ্জ হলো আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়ানো। সেটা না হলে রুপির ওপর চাপ কমবে না, রুপির পতনও সহসাই ঠেকানো যাবে না।